সুবিধা হঠাৎ করে এসএসসি ভুল বদল করে ফেললো। আগে একরকম কথা বলছিল, এখন একরকম কথা বলছে। হলফনামা দিয়ে তো জমা দিয়েছিলামই, যাদের আমরা বিতর্কিত বা অযোগ্য বলে আমরা চিহ্নিত করে মহামান্য ডিভিশন বেঞ্চের কাছে জমা দিয়েছিলাম। বাকি যে অংশটা, অর্থাৎ যাদের সম্পর্কে কোনো অভিযোগ নেই, এই যে অংশটা, তারা আজকে জমায়েত হয়েছেন এবং আমার সঙ্গে দীর্ঘ সময় আলোচনাও হয়েছে। আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে, যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। তা এবং আমাদের বার্তা সবসময় থাকবে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে, এবং সেটা আমি যারা প্রার্থী যারা এসেছেন তাদের কাছেও জানাতে চাই যে আমরা কিন্তু যারা কোনো দোষী নন বা যাদের টেন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না, আমরা অবশ্যই তাদের 18 ডিসেম্বর, 20 ডিসেম্বর এবং 5ই জানুয়ারি আমরা বিতর্কিত যারা প্রার্থী তাদের একটা তালিকা, একটা না একাধিক তালিকা আমরা প্রকাশ করেছি। অযোগ্য যারা অযোগ্য বিতর্কিত সংখ্যাটা হচ্ছে আমাদের মোট 5250। একটা সংখ্যায় অযোগ্য আদালতের বিচারে, তারপরে ধরুন আজকে আদালতের বিচারে সবাই অযোগ্য, কিন্তু এর আগে অবধি বলছি মানে অযোগ্য হিসাবে কেউ প্রমাণিত হয়েছেন, কেউ র্যাঙ্ক জাম্পিংয়ের জন্য প্রমাণিত হয়েছেন বা এলিজিবিলিটি নেই তার জন্য প্রমাণিত হয়েছেন। তা তাদের বাদ দিয়ে অন্য সবাইকে অটোমেটিক্যালি তাদের যোগ্য বলে ধরে নিতে হবে টিল আদারওয়াইজ এনিথিং আদারওয়াইজ ইজ প্রুভড। সার্টিফাই করছেন না কেন? আমি সার্টিফাই কি করে করব? এটা কখনো সার্টিফাই করা যায় না। কি বলবেন? মানে ভুল বদল বলতে আপনি কোন জায়গাটার কথা বলতে চাইছেন? এসএসসি প্রথমে বলেছিল যে তাদের কাছে মানে যোগ্য প্রার্থী বা অযোগ্য প্রার্থী যে তালিকা মানে ওএমআর সিট সেটা তো নেই বলেছিল প্রথম কথা। এখন যেটা বলছে পরিষ্কারভাবে বলছে, এবং ছাত্রছাত্রীরা যারা টিচাররা যারা আন্দোলন করছিল তাদেরকে পরিষ্কারভাবে বলেছে যে তারা সুপ্রিম কোর্টে বোঝাবে যে কারা যোগ্য প্রার্থী এবং তার তালিকা তারা সেখানে দেবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে কতগুলো জিনিস আছে যেগুলোর ওপরেই সমস্ত খবরটা দাঁড়ায়। আপনার কাছে যদি এই এসএসসির হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পুরো রায়ের কপিটা থাকে, সেটা যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে পড়েন, আপনি 204 নম্বর পেজটা দয়া করে একবার পড়বেন। সেখানে একটা স্ট্যাটিস্টিক্সের কথা বলা আছে। 9-10 কত পার্সেন্ট আমি আপনাকে দেখিয়েও দিচ্ছি, 11-12 কত পার্সেন্ট, গ্রুপ সি কত পার্সেন্ট, গ্রুপ ডি কত পার্সেন্ট। তাতে দেখা যাচ্ছে গ্রুপ ডিতে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে 42.5%, বাকিগুলো উইদিন 15%-এর মধ্যে অন্য পার্সেন্টেজগুলো। সেক্ষেত্রে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে যে এসএসসি ইজ এ রিক্রুটিং অথরিটি। একটা রিক্রুটিং অথরিটি তারা নিজেরাই বলছে যে এত এত দুর্নীতি হয়েছে এটা তারা জানে, এবং র্যাঙ্ক জাম্প হয়েছে এতগুলো এটাও তারা জানে। তাহলে যদি সেটা হয়ে থাকে তাহলে রিক্রুটিং অথরিটির ওপর একটা প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে। হাইকোর্ট সেখানে জিজ্ঞেস করেছে যে এক্সাক্ট ফিগারটা, তখন বলছে যে এক্সাক্ট ফিগারটা বলা সম্ভব নয়, বাট এইগুলো হয়েছে এটা তারা বলেছে। বলার পরে তখন হাইকোর্টের ওই জায়গাটা থেকে যে জজ সাহেব যারা এই রায়টা দিয়েছেন তাদের হয়তো তার মাইন্ডে এটা এসেছে যে, এবং সেটা তারা লিখেওছেন, মাইন্ডে আসার কথা ছিল দিন, সেটা তারা ঠিক ওই স্ট্যাটিস্টিক্সের নিচেই যে প্যারাগ্রাফটা রয়েছে, নেক্সট পেজটা যেখানে শুরু হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফটা, সেখানেই তিনি লিখেছেন যে রিক্রুটিং অথরিটিকে আমি কিভাবে বিশ্বাস করব? তারা বলছে এত পার্সেন্ট দুর্নীতি হয়েছে। আচ্ছা, ওই পার্সেন্টেজটা বাড়তেও পারে, অথবা এরকম নয় তো যে ওই পার্সেন্টেজটার থেকে কম দুর্নীতি হয়েছে কিন্তু কারণ অঙ্গুলি এলানে ওই পার্সেন্টেজটাকে দেখানো হচ্ছে। রিক্রুটিং অথরিটির উপর মোদ্দা কথা হাইকোর্ট বলতে চাইছে যে রিক্রুটিং অথরিটিকে আমি যে মানে ফেয়ার, এই কথাটা আমি বলতে পারছি না। সুতরাং যেহেতু আমি রিক্রুটিং অথরিটিকে আমি ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে পারছি না, তারা যে ফেয়ার এই কথা বলতে পারছি না, সুতরাং তারা যা রিক্রুটমেন্ট করেছে সমস্তটাই আমি বাতিল করে দিলাম। সেখানে তিনি আরো আইনের প্রভিশন এনেছেন, এভিডেন্স অ্যাক্ট এনেছেন, কনস্টিটিউশনের আর্টিকেল 14-16 এর কথা বলেছেন,
এবং তার ডিসিশনে 263 প্যারাগ্রাফ থেকে কেন তিনি করলেন সেগুলো তিনি সবকিছুই বলেছেন ওই রায়ের মধ্যে। দেখুন, এই তথ্যটা কিন্তু প্রথম দিন যেদিন আপনি এবার যদি সুপ্রিম কোর্টের হিয়ারিংটা আপনি যদি ফলো করেন, এটাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার গেল, অনেক ক্যান্ডিডেটরাও গেল সুপ্রিম কোর্টে। অলরেডি প্রধান বিচারপতি তার সঙ্গে আরো দুজন বিচারপতি বসে অলরেডি সোমবার শুনেছে এবং পরশুদিন আবার শুনবে বলে আমাদের ধারণা। এই মামলাতে প্রধান বিচারপতি কিন্তু 3-4টে মন্তব্য করেছেন যেগুলো খুবই ইঙ্গিতপূর্ণ। প্রথমত তিনি বলেছেন ডেলিবারেট ফ্রড। ডেলিবারেট ফ্রড কেন সেটা কিন্তু এই পরিপ্রেক্ষিতেই বলা হয়েছে যে রিক্রুটিং অথরিটি যেখানে বলছে এত পার্সেন্টেজ 9-10 এ দুর্নীতি হয়েছে, এত পার্সেন্টেজ 11-12 এ দুর্নীতি হয়েছে, এত পার্সেন্টেজ গ্রুপ সি, এত এবং গ্রুপ ডি তে সব থেকে বেশি 42.5, তাহলে দুর্নীতি যে হয়েছে রিক্রুটিং অথরিটি স্বীকার করে নিচ্ছে, কিন্তু এক্সাক্ট ফিগারটা এক্সাক্ট কতজন এই জায়গাটা হাইকোর্টে তারা দিতে পারেনি। কোর্ট, সুপ্রিম কোর্ট বলেছে তখন, মানে একটা হিয়ারিং এর একটা পর্যায়ে রাজ্য সরকারের এবং এসএসসি লয়ারদের বলেছে যে দুর্নীতি যদি ধরতে না পারা যায়, দুর্নীতির সঙ্গে আপোষ করেই যদি এসএসসি চাকরিগুলো দেয়, তাহলে এসএসসিটাকে রাখার কি দরকার? এসএসসিটা থেকে তুলে দিই আমরা, রিক্রুটিং অথরিটি আমরা তাহলে অন্য কাউকে করে দেবো। যেখানে দুর্নীতিকে আপোষ করে রিক্রুটিং অথরিটি কাজ করে, তার মানে এসএসসি সবাই জড়িত, চেয়ারম্যান জড়িত, সব মানুষ জড়িত। যার জন্য বহু কেসে আমরা দেখেছি, এর আগেও যে ইন্ডিভিজুয়াল কেসগুলো হয়েছে, চেয়ারম্যানের এগেনস্টে কেস হয়েছে, আরো যারা এসএসসির ভেতরে ছিলেন তাদের নিয়ে কেস হয়েছে। এসএসসি লয়াররা বুঝে গেলেন প্রথম দিনের হিয়ারিং এই যে তাদের সামনে সমূহ বিপদ। আগামী দিনে হাইকোর্ট, এই সুপ্রিম কোর্ট যেটা বলছেন, প্রধান বিচারপতি যেটা মুখে বলছেন, সেইটা রায়ে লিখিতভাবে চলে আসতে পারে। তাহলে এসএসসির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আগেই উঠে গেছিল, আজকে এসএসসিটারই অস্তিত্ব থাকবে না। মানে তাহলে তো সবাই বিষবাও জলে পড়ে যাবে। তাহলে তো এবার এটাও মামলা হবে, এসএসসি আগে আগে যেগুলো রিক্রুট করেছে সেইগুলো তাহলে দুর্নীতি আছে, আরো বড় অনেক গন্ডগোল তৈরি হবে। তখন এসএসসি যখন দেখলো যে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রায়ের মতন করেই কথাটা বলছে, তখন তারা বাধ্য হলো। কারণ যখন ওটা বুঝে গেল যে এসএসসিটাকেও তুলে দিতে পারে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের এতখানি পাওয়ার রয়েছে, সুমোটো এতই পাওয়ার রয়েছে দেশের প্রধান বিচারপতির, তখন তারা বুঝে গেল যে তাদের জায়গাটা একদম শেষ, একদম শেষ, এবং কারোর চাকরি রিভাইভ করার জায়গা অলমোস্ট নেই, অলমোস্ট নেই। তখন তারা বলতে বাধ্য হলো যে এক্সাক্ট ফিগার তারা দেবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, তারা দিতে পারছে না, তার পেছনে আরো দুটো কারণ আছে। কারণ দুটো আপনারা জানেন। প্রথমত হচ্ছে যে ওয়েমার মার্কশিট ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, এবং কিরকম কায়দাটা হয়েছে সেটা আমি আপনাদের বলি। যে ডিস্ট্রাকশনটা, আপনারা জানেন যে একটা পরীক্ষা দিলে তার আনসার শিটটা, মানে এখনকার দিনের পরীক্ষাগুলো যে ওয়েমার মার্কশিট, যেটা আপনি ওয়েমারে সবকিছু লিখলেন, লিখে তো ওইটা আপনাকে ওখানেই জমা দিয়ে আসতে হবে। সেই ওয়েমারের সামনে বা ফার্স্ট পেজের পিছন দিকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা থাকে। সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে আপনি আগের থেকে জানতে পারছেন না, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে একটা জায়গায় লেখা আছে ওয়েমার মার্কশিট উইল বি ডিস্ট্রয়েড ইন 1 ইয়ার। আপনি পরীক্ষা দিতে গেলেন, ওএমআর মার্কশিট হাতে পেলেন, সেইখানে আপনি দেখলেন ওটা লেখা আছে, এবং ওই ওএমআর মার্কশিটটা রোল নাম্বার লিখে আপনার অ্যান্সার লিখে আপনাকে জমা দিয়ে আসতে হবে। এবং যখন আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনার না কোনো ডুপ্লিকেট কপি আপনি সেখান থেকে আনতে পারবেন, না কোনো ছবি তুলে আনতে পারবেন, আপনার হাতে কোনো মোবাইলও নেই। সুতরাং কিভাবে ডেলিভারেটলি করে দিল যে ওটা ওইভাবে জানিয়ে দিল ক্যান্ডিডেটদের যে এটা ডিস্টার্ব আছে, সেটাও আমি ছেড়ে দিলাম। এই যে আজকে বলছে গ্রুপ ডি 42%, তাহলে 42% যে ফ্রড হয়েছে এটা এসএসসি মানছে, হাইকোর্টেও মেনেছে, এবং সেম জিনিস এইটারই তো অ্যাপিল হয়েছে, তাহলে সেম জিনিস সুপ্রিম কোর্টে গেছে। তাহলে একটা সংস্থা, একটা চাকরির যদি 4টে সেগমেন্ট হয়, 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, সেখানে অন্যগুলোতে 8 to 15%, আর একটা লাস্ট গ্রুপ ডি যেটা, সেখানে 42%, তাহলে তার উপরে বিশ্বাসযোগ্যতাটা থাকে কি করে? কোন জজ সাহেবের থাকবে? যার জন্য তারা বলতে বাধ্য হচ্ছে। আর আরো একটা বড় ব্যাপার হচ্ছে, তাহলে তো আপোষটা করে নিচ্ছে এসএসসি নিজেই, যে আমি 10 জনকে চাকরি দিলাম, তার মধ্যে আমি জানি 4 জন ফেক চাকরি পেয়েছে, 6 জন জেনুইন চাকরি পেয়েছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার বিং দ্য চেয়ারম্যান অফ দি এসএসসি আমি সবাইকে ইস্যু করছি, আমি সবাইকে 10 জনকে আমি ইস্যু করছি। তাহলে
আমি তো জেনে শুনে ইস্যু করছি যে আমি 40% লোক বা 50% লোককে ফেক চাকরি দিয়েছি, আর বাকি 50% লোককে জেনুইন চাকরি দিয়েছি। তাহলে তার বিশ্বাসযোগ্যতাটা থাকে কোথায়? 40%টার যে 50% হবে না, 50টা যে 60 হবে না বা 90 হবে না, এটা 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 কোর্টের কাছে কোনো হিসাব নেই। এখন তারা বলছে যেহেতু ওএমআর মার্কশিট নষ্ট হয়ে গেছে, যেহেতু সিবিআই নাইসার কাছ থেকে ওই সেকেন্ডারি সিডিপিডি গুলো পেয়েছে, যেটা দিয়ে তথ্যটাকে সংগ্রহ করে সেইটাকে নিয়ে এসে একটা ডেলিভারেট রিপোর্ট তৈরি করে দিতে বলছে। এইগুলো যখন পেয়েছে তখন এসএসসি ভাবছে যে তাহলে এই কপিটাকে ধরে যদি জেনুইন চাকরিগুলো বাঁচানো যায়, এসএসসি লোকগুলোকে যদি বাঁচানো যায়, এসএসসিটাকে যদি বাঁচানো যায়, এই একটাই রাস্তা। নাহলে সুপ্রিম কোর্ট এই রায় যখন ফাইনালিটি যাবে, হয়তো এসএসসিটাকেও তুলে দিতে পারে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা আজকে বলতে বাধ্য হয়েছে। কিন্তু আমি একটা জিনিস দেখে খুব অবাক হয়ে গেলাম, জেনুইন ক্যান্ডিডেটসদের হয়ে রাজ্য সরকারের তরফে কোনো সওয়ালই নেই, কোনো সওয়াল নেই। তারা শুধু চেয়েছে যে, কারণ সুপ্রিম কোর্ট ডেলিভারেট ফ্রড ধরে নিয়েছে, তারা শুধু চেয়েছে যে সিবিআই যেন যাকে তাকে এই ভোটের মধ্যে অ্যারেস্ট না করে। সেই জন্য সেই পোর্শনটুকুর উপরে খালি স্টে হয়েছে। সিবিআই ইনভেস্টিগেশনের উপরে কোনো স্টে নেই, অ্যারেস্টের উপরে খালি স্টে আছে। পরবর্তীকালে এই স্টে উঠে যাবে, সিবিআই তদন্ত করে সেই লোকগুলোকে শাস্তি দেবে। এটুকু আমি আপনাদের বলে দিচ্ছি। আমার পূর্ণ বিশ্বাস রয়েছে সুপ্রিম কোর্ট এই অর্ডার দেবে। আমি জানি না, আমি একজন সাধারণ মানুষ, একজন ছোট্ট লয়ার, আমি আইনের অত মারপ্যাঁচ হয়তো আমি নাও বুঝতে পারি। সুপ্রিম কোর্টে দেশের সমস্ত বাঘা বাঘা লয়াররা তারা লড়ছেন, কিন্তু আমার এইটুকু মনে হয়েছে যে সিবিআই এই তদন্ত প্রক্রিয়া থেকে সরাবে না সিবিআই কে সুপ্রিম কোর্ট। যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে ঘোটালা হয়েছে, কেন মানে এই রায়টা তো দেশে একটা নজিরবিহীন। কারণ কিছু তো জেনুইন ক্যান্ডিডেট আছে, এটা তো সুপ্রিম কোর্টও মানবে, হাইকোর্টও জানে, সবাই জানে, এসএসসি জানে, রিক্রুটিং অথরিটি জানে, এবং যারা চাকরি পেয়েছে তারাও জানেন যে কোন লোক কত টাকা দিয়ে চাকরি পেয়েছে, কোন লোক কোন মন্ত্রী, আমলা, এমএলএ, নেতাকে ধরে চাকরি পেয়েছে, কোন লোক সাদা খাতা দিয়ে টাকা দিয়ে ম্যানেজ করে চাকরি পেয়েছে, এবং কারা সারা দিন রাত পরিশ্রম করে পরীক্ষাটা দিয়ে যে মাথার ঘাম পায়ে ফেলে জেনুইন ভাবে চাকরিটা পেয়েছে। সবার চাকরি ফেক নয়। সেই জেনুইনদের বাঁচানোর শেষ রাস্তাটুকু আজকে এমন একটা অর্ডার হয়ে গেছে যে সুপ্রিম কোর্টেও সেই জায়গাটা রাজ্য সরকার, এসএসসি এবং আরো যারা লয়ার রয়েছেন তারা আজকে বাঁচানোর জায়গাটা তৈরি করতে পারছেন না। কারণ একটা যদি ফ্রড প্রমাণ হয়ে যায়, বিভিন্ন জাজমেন্টস আছে, একটা যদি ফ্রড, ডেলিভারেট ফ্রড যদি প্রমাণ হয়ে যায়, সেইখান থেকে বাঁচানোর রাস্তা থাকে না। ত্রিপুরায় এরকম একটা রিক্রুটমেন্ট হয়েছিল, 1000 প্রায় 10,000 টিচারদের, সেইটা কিন্তু সুপ্রিম কোর্টে বাঁচানো যায়নি। সেখানেও কিন্তু জেনুইন রিক্রুটমেন্ট কিছু ছিল, আমরা জানি, কিন্তু সেটা বাঁচানো যায়নি। আজকে যদি সেম অর্ডার এটার ক্ষেত্রে হয়, এই যারা জেনুইন রিক্রুটেড অথবা যারা ওই রাস্তায় বসে আছেন, তাদের ভবিষ্যৎটা কি হবে? এবং আমি আপনাকে বলছি, ফ্রেশ সিলেকশনের যে গল্পটা আছে, ফ্রেশ সিলেকশন করতে গেলে কিন্তু অনেক জটিলতা তৈরি হবে। কারণ ফ্রেশ সিলেকশন করতে গেলে বয়সের রিল্যাক্সেশন সেটা লাগবে, কোর্ট যদি সেটা দিয়েও দেয়, নতুন ক্যান্ডিডেটসরা বসবে না, যারা এখন নিজেদেরকে তৈরি করছে পরীক্ষার জন্য তারা বসবে না, শুধু 16 ক্যান্ডিডেটরা বসবে। এইভাবে একটা নোটিফিকেশন করে আসা এসএসসি বলুন বা যে কোনো রিক্রুটমেন্ট অথরিটির পক্ষে বলুন অত্যন্ত কঠিন ব্যাপার। সুতরাং এসএসসি জানে যে এসএসসি ছাড়া এই ক্যান্ডিডেটগুলো চাকরি তো হবেই না। এসএসসি যেটা ভয় পাচ্ছে যে রাজ্য সরকার নিজেকে বাঁচানোর জন্য এসএসসির লোকদেরই বলির পাঁঠা করে দেওয়ার চেষ্টা করবে সুপ্রিম কোর্টে, এটা এসএসসি বুঝে গেছে। যার জন্য নিজেকে বাঁচানোর জন্য এবং নিজের অস্তিত্বটাকে রক্ষা করার জন্য, কারণ প্রধান বিচারপতি একটা সময় যখন বলে ফেলেছেন যে এসএসসির যা দুর্নীতি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, ক্যালকাটা হাইকোর্ট যা ধরেছে, তাতে এসএসসিটাকে রাখার কি প্রয়োজন, আজকে এটা ওনার মনে এসেছে, কালকে লিখিতভাবে আসতে পারে। এসএসসি সেই সংখ্যায় এখন একটা শেষ অস্ত্র হিসাবে বলছে আমি জেনুইনটা দেবো। কিন্তু যেখানে ওএমআর মার্কশিট নেই, যেখানে ডুপ্লিকেট কপি দিতে হবে, নাইসার কপি দিতে হবে, সেইটাই যে অরিজিনাল সেটাও চ্যালেঞ্জ হতে পারে। এসএসসির অবস্থা এখন প্রচন্ড কঠিন। সবার চাকরি চলে গেছে, সবাই এসএসসিতে এসে জবাবদিহি চাইছে, সব দিক থেকে প্রেসার কাটছে এসএসসি, যার জন্য তারা বলতে বাধ্য হয়েছে। কি হবে আমি জানি না, কিন্তু এসএসসি চাপে পড়ে এটা বলতে বাধ্য হয়েছে, এটুকু আমি বলতে পারি। অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের দর্শককে বলবো, এখানে আমাদের আর কিচ্ছু বলার নেই।
আমরা শুধু আপনাদের সামনে শ্রমিক বাগচি মাননীয় বিশিষ্ট আইনজীবী তিনি যেটা তুলে ধরলেন সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যা বক্তব্য আছে, আপনারা যেভাবে আপনারা প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমাদেরকে কমেন্টস করেন সেইভাবে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।